নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্ট করেছেন, তবে কমেন্ট একটু কম পেয়েছি। ঠিক আছে, সবাই তো সবসময় যে কমেন্ট করতে পারবেন এমন তো কোনো কথা নেই, অনেকেরই অনেক ব্যস্ততা থাকে। তার মধ্যে থেকেও আপনারা যে পাশে রয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকে যে ঘটনাটি পেয়েছি বা ঘটনাটি বলতে চলেছি, এই ঘটনাটি কিন্তু এই ভেরি রিসেন্ট পেলাম। কিরকম ভাবে পেলাম? কলকাতায় আমার এক বান্ধবী আছে। তা ও কলকাতার যে পাড়াতে থাকে, আমি পাড়াটির নামটি করছি না, মানে যে অঞ্চলটিতে বা জায়গাটিতে থাকে সেই জায়গার নামটা আমি করছি না, কারণ ও আমাকে করতে না করেছে। তা ওদের বাড়ির যে মুদিখানার যে আর কি জিনিসপত্র আসে আর কি, ধরুন ডাল বলুন, চাল বলুন, আটা বলুন, এই যা যা আসে, তা সেই রকম একটি দোকানের মানে দোকানদারের মেয়ের সাথে একটি ঘটনা ঘটেছে। তা ও এই ঘটনাটি মানে আমাকে বলেনি, কোনোদিনই বলেনি। তো একদিন এরকম ফোন করাতে বিভিন্ন রকম বন্ধু বান্ধব, বুঝতে পারছেন তো, বিভিন্ন রকম কথা হচ্ছে। কথা হতে হতে ও আমাকে বলছে, কিরে তোর চ্যানেলটা কেমন চলছে, এই সেই কথা বলতে বলতে ও তখন বলল যে, আরে এই ঘটনাটার কথা তো আমার মনে ছিল না। ঠিক আছে, আমি একটু ফ্রি হইনি, তোকে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা বছর 5 আগে ঘটেছিল এবং ঘটেছিল ওদেরই পাড়ার একটি মুদিখানার দোকান। আহ, যে ভদ্রলোকের মুদিখানার দোকান, তার নাম ও বলেছে সুরাজ। তো এই সুরাজ বাবু যিনি ভদ্রলোক, ওনার মেয়ে সাথে এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনাটি মানে আহ, একটি নন বেঙ্গলি পরিবারের ঘটনা। হ্যাঁ, তাদের মেয়ের সাথে ঘটেছে ঘটনাটা। তো অ্যাকচুয়ালি এই যে সুরাজ সুরাজ এবং তার ভাই অজয়, এদের বাড়ি হচ্ছে বিহারের ছাপড়া জেলায়। কিন্তু পরবর্তী দিনে কোনোভাবে আর কি কর্মসূত্রে ওরা কলকাতায় চলে আসে। এই দুই ভাই কিন্তু, আর বাবা মা হচ্ছে দেশে থাকে। তো এসে নিয়ে ওই বড় ভাইয়ের তো বললাম মুদিখানার দোকান, আর ছোট ভাইয়ের হচ্ছে চায়ের দোকান। তো বড় ভাইয়ের মুদিখানার দোকানটা রমরম করে চলে, কিন্তু ছোট ভাই যে অজয়, তার যে চায়ের দোকানটা, সেটার হাল কিন্তু বেশ বেহাল। এ প্রসঙ্গেও বলেছে যে ওখানে আরো একটা দুটো নাকি চায়ের দোকান আছে, সেগুলোতে বেশি ভিড় হয়, অজয়ের চায়ের দোকানে অত বেশি ভিড় হয় না। তো যাই হোক, এবারে এইভাবে চলতে চলতে, আর ঘটনাটা কিভাবে ওর কানে আসলো সেটা বলি আগে। দোকানে ওর হাজবেন্ড যায় জিনিসপত্র কিনতে কিনতে, তা একদিন উনি গেছেন ওরকম জিনিস কিনতে। তো ওই পাড়ার অনেকেই এসে বলছে, মিমিসার খবর কি, মিমিসা কেমন আছে? তো ওনার অবাক লাগছে যে এই মিমিসাটা আবার কি। তখন বলেছে যে মিমিসাকে সবাই এসে এসে জিজ্ঞাসা করছে, দাদা মিমিসাকে? তখন বলছে, মিমিসাকে চেনেন না? ওর বর চিনতো মিমি বলে, ওই ওই সুরাজের মেয়ে। তো বলছে, আমার মেয়ে যে মিমি, ওরই ওকে মানে ওর ভালো নাম হচ্ছে মিমিসা। তখন বলছে যে, ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে? তখন বলছে, দাদা এখন তো বলতে পারবো না, দোকানে ভিড় আছে, পরে কোনো এক সময় আপনাকে বলবো। তো তখন ওই ভদ্রলোক এই ঘটনাটি জানতে পারে এবং এসে আমার বান্ধবীকে ঘটনাটি বলে। বললাম তো, বছর 5 আগেই ঘটনাটি ঘটেছে। তো ও কি জানি কেন, ও বলছে, আমি নিজেও জানি না কেন তোকে বলিনি। তো এতদিনে আমি ঘটনাটা পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যেটা বললাম যে সুরাজ এবং তার ভাই অজয়, এরা হচ্ছে আদি বাসস্থান, এদের হচ্ছে বিহারের অন্তর্গত ছাপড়া জেলায়। তো এবারে পরবর্তী সময় তারা এখানে এসে ওই দোকান, দু ভাইয়ের দুটো দোকান, তারা দোকান চালায়। তা বড় ভাইয়ের বিয়ে হয় হচ্ছে ছাপড়া, মেয়ের বাড়ি হচ্ছে ছাপড়াতেই, ওখানে আর কি আদি বাড়ি, কিন্তু এর মেয়েটির বাবা মা সবাই মিলে কলকাতায় পরবর্তী সময়ে চলে এসছে। তার আদব কায়দা, মানে ধরন ধারণ সবকিছু কলকাতার মানুষজনেদের মতো। খুব সুন্দর বাংলা বলতে পারে। তো ওরকম একটা মেয়ে যার নাম হচ্ছে বসুন্ধরা, ওই বসুন্ধরার সাথে কিন্তু সুরজের বিয়ে হয়।
এবং বিয়ের পর বড় বউ সে বাড়ির শ্বশুর শাশুড়ির কাছে বছর খানেক থাকলেও ওরা বুঝতে পারে ছেলেদের খাওয়া দাওয়ার অসুবিধা হয়, এই হয় সেই হয়, দোকান করে, আবার নিজেরা রেঁধে বেড়ে খায়, কষ্ট হয়ে যায়। তো বড় বউকে ওরা কিন্তু কলকাতায় পাঠিয়ে দেয়, মানে সুরাজের বাবা মা। তা বসুন্ধরা এসে তো খুব সুন্দর করে সংসারটাকে আগলে নিয়েছে আর কি, এবং সে তার স্বামী এবং দেওরকে প্রচন্ড যত্ন করে। আর দেওরও কিন্তু এই ভাবিকে পারলে মায়ের আসনে বসিয়েছে, এমন ভাবে কিন্তু সে ভাবির দেখাশোনা করে বা কথা শোনে, এই ব্যাপারগুলো ছিল। আরেকটা জিনিস যেটা হলো, বসুন্ধরা এইখানে আসার পর কিন্তু এদের যে বসুন্ধরাদের যে দোকানটা, মুদিখানার দোকান, সেটা মানে খুব ফ্লারিশ করলো বিজনেসটা আর কি। তো এইভাবেই দিনগুলো কাটতে লাগলো আর কি ওদের। এবার এই ছোট্ট মানে মিমিষা, সে কিন্তু জন্মায়, হ্যাঁ, মানে বসুন্ধরা কলকাতায় আসে এবং তার বছর খানেক পরে মিমিষার জন্ম হয়। এবার মিমিষা যেহেতু কলকাতায় তার মা বড় হয়ে ওঠা, তাকে খুব সুন্দর করে সে বড় করে তোলে, এবং বাচ্চাটি দেখতে নাকি একদম পুরো একটা ডল পুতুলের মতো ছিল। মিমিষা জন্মাবার পর ওই সবাই খুব খুশি হলেও ওই ছাপড়াতে তার ঠাকুমা দাদুর মন খুব খারাপ হয়েছিল যে প্রথমে একটা ছেলে হলো না, একটা মেয়ে হলো। তারপর যখন মিমিষাকে নিয়ে যাওয়া হয়, তারা মিমিষাকে দেখে বলে এ তো একটা ডল পুতুল, এত সুন্দর ছিল বাচ্চাটা, হ্যাঁ, গোলগাল ফর্সা টুকটুকু একটা সুন্দর মেয়ে আর কি। তো ওই মিমিষাকে ওরা কিন্তু সুরাজ আর বসুন্ধরা মিলে ঠিক করে যে আমরা যত কষ্টই হোক নিজেদের ভালো স্কুলে পড়াবো, সেই মতো ওর পারবারিশ চলতে থাকে এবং ওকে কিন্তু স্কুলে ভর্তি করা হয়। এইবার মিমিষা যখন ওই ক্লাস 1-এ পড়ে, তখন এবার কিন্তু সুরাজ, এই অজয়ের জন্য সুরাজ কিন্তু বাবা মাকে বলে যে ওরও একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, এবং বাবা মা বলে ঠিক আছে, ওই বউ তো কলকাতারই মেয়ে, ধরতে গেলে কলকাতাতেই বেড়ে ওঠা, কিন্তু এই ছেলের কিন্তু আমরা বিয়ে দেব একদম বিহারের মেয়ে এবং প্রত্যন্ত গ্রামের মেয়ে দেখে, আমরা সেরকম সংস্কারী মেয়ে দেখে বিয়ে দেব। তো ভালো কথা, সেরকম বিয়ে হয় অজয়ের। তখন মিমিষা বললাম তো ক্লাস 1-এ পড়ে। এবারে ওই বউ যখন বিয়ে হওয়ার পর কিছুদিন বাদে ওই বড় বউয়ের মতো কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। বউটির নাম ছিল হচ্ছে বিনিতা। এবারে এই যে বিনিতা যখন আসে, বসুন্ধরা কিন্তু মানে প্রাণপণ তাকে নিজের ছোট বোন মনে করে এবং তাকে আগলাবার বা ভালোবাসার চেষ্টা করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ধীরে 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 কিন্তু বসুন্ধরা বুঝতে পারে যে বিনিতা কিন্তু আহ একটুখানি মানে হিংসুটে ধরনের একটা মেয়ে। এবারে হিংসুটে ধরনের মেয়ে, এটা বসুন্ধরা বুঝতে পারে এবং সে এটা ওটা কথা হাজবেন্ডকে বলতো যে জানো তো এরকম দেখছি ছোট বউ এটা করছে বা ওটা করছে। কিন্তু সুরাজ কিন্তু সবসময় তাকে ধমক দিত এবং বলতো যে দেখো এমন কিন্তু কিছু যেন না হয় যে দু ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যায়। আর বসুন্ধরা এই স্বামীর এই কথাটা এত ভয় পেত যে সে এগিয়ে এগিয়ে গিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম করা, রান্না বান্না করা, সব দিকে সে আরো নিজেকে আর কি ইয়ে করেছিল, এগিয়ে নিয়ে গেছিল, যাতে এতটুকু জায়ের অসুবিধা না হয় বা যা কিছু মনে না করে, হ্যাঁ, এরকম কিন্তু চলতে থাকে। এইবারে এরম করতে করতে একটা দিন কি হয়, আস্তে আস্তে কিন্তু সংসারের চিত্রটা বদলে যায়, বুঝলেন? কিরকম? ওই মানে টুকটাক অশান্তি, হ্যাঁ, যে ভাবিকে মায়ের আসনে বসাতো অজয়, সেই ভাবির যদি এতটুকু কোনো ভুলচুক কখনো বা হয়ে যায়, তাকে কথা শোনাতে ইয়ে করে না, মানে মারমুখী হয়ে ছুটে আসে, এরকম করে আর কি। তো যাই হোক, এরম ভাবে দিন চলতে চলতে একদিন কি হয়, সুরজ কিন্তু কোনো প্রয়োজনে ওর বাড়ি আসার দরকার ছিল, তো দোকানে যেহেতু পাশাপাশি দুই ভাইয়ের দোকান, অজয়কে বলে যে তুই একটুখানি আমার দোকানটা একটু দেখিস, কোনো কাস্টমার যদি আসে টাসে আমি
আসছে একটু বাড়ি থেকে বলেও বাড়িতে চলে আসে এবং তারপর আবার দোকানে ফিরে যায় এবং রাত্রিবেলা যখন ক্যাশ বাক্স থেকে টাকা বার করে একটা মেলাবার ব্যাপার আছে ব্যবসায়ীরা যেটা করে থাকেন, যখন সে বসে তখন কিন্তু দেখে একটা হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু ক্যাশ বাক্স থেকে উধাও। তখন কিন্তু সুরজ কিন্তু ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু সংসারে যেহেতু যদি অশান্তি হয়, বড় দাদা সে কিন্তু অশান্তির ভয়ে কিন্তু বসুন্ধরাকেও কিচ্ছু কিন্তু বলেনি। কিন্তু তার মাথায় আকাশটা ভেঙে পড়ে সেদিনই, মানে একটু ঘটনাটা আপনাদের পরে বলছি। ওদের ছিল কি, যে বাড়িটায় ওরা ভাড়া থাকতো সেই বাড়িটায় দুটি ঘর ছিল, দুটি ঘরে দুই ভাই বউ নিয়ে থাকতো। এবারে বসুন্ধরা কিন্তু মাঝে মধ্যেই বলতো সুরাজের কাছে এসে যে জানো তো বিনিতা কখনো বিয়ের পর থেকে বিনিতা আমাকে না ওর ঘরে ঢুকতে দেয় না। এটা প্রায়ই কিন্তু বসুন্ধরা বলতো, বলে হয়তো খুব দরকার বিনিতাকে আমার, আমি ওর ঘরে ঢুকতে যাচ্ছি সাথে সাথে বিনিতা ছুটে এসে বাইরে দাঁড়িয়ে একদম ঘরের বাইরে বেরিয়ে এসে আমার সাথে কথা বলবে, কিন্তু কোনোদিনও আমাকে ওর ঘরে পা ফেলতে দেয় না। এটা শুনে কিন্তু সুরাজ প্রচন্ড ওয়াইফকে কিন্তু ধমক ধমক করেছিল যে এসব তুমি কি বলছো, হ্যাঁ এগুলো কোনো একটা বলার মতো কথা। এবার বলি আকাশ কেন ভেঙে পড়লো, যেদিন দেখলো সুরাজ যে ও মানে একটু রাত করে দোকান টোকান বন্ধ করে এসছে, হঠাৎ দেখলো যে অজয়ের ঘরের বাইরে মিমিষা এসে ছিটকে পড়লো। তখন এটা যেই দেখলো সে অবাক হয়ে গেল, ওইখানেই মানে নিজের ঘরের এক পাশাপাশি ঘর তো, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েটাকে আমার এইভাবে কে ছুঁড়ে ফেললো। দেখলো কিন্তু নিজের আপন কাকা মানে অজয় কিন্তু ছুঁড়ে ওকে ঘরের বাইরে ফেলে দিল ওইভাবে, আর ও তো পড়ে গিয়ে খুব কানাকাটি করছে এই করছে। তো সেই দিন কিন্তু সুরজের কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলো। সে বলল যে তুই এইটুকুনি একটা বাচ্চাকে এইভাবে তুই ছুঁড়ে ফেলে দিত, মিমিষা তখন ক্লাস 2 এরকম পড়ে, হ্যাঁ তুই এইভাবে ছুঁড়ে ফেলে দিলি, কেন এটা করলি, হ্যাঁ এর মনে দুই ভাই খুব তর্কাতর্কি, মানে সেদিনকে সিচুয়েশন পুরো মারামারি পর্যন্ত চলে যায়। তো যাই হোক, এই এইভাবে যে দিনের পর দিন চলতে চলতে এরা সুরাজ আর পারে না, বসুন্ধরাও আর পারছে না, ওরা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমরা আলাদা হয়ে যাব। এবার কি, চায়ের দোকানের হাল তো বেহাল, বেহাল দশা, তার মধ্যে যেটা হচ্ছে বিনীতা কিন্তু দীর্ঘদিন ধরে ওরা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ওদের কিন্তু বাচ্চা হচ্ছে না। ফলে সেই আগুনে ঘি পড়ে, একে তো হিংসা ছিল, তার উপরে এইটা যখন আর কি হলো ব্যাপারটা যে ওদের বাচ্চা কিছুতে ওরা মানে বিনীতা কনসিভ করতে পারছে না, তখন মানে আরো হিংসা জন্মালো মনে। তখন এরা সিদ্ধান্ত নিল ঠিক আছে বাবা দরকার নেই, আমরা যার যার মতো তার করে আমরা খাবো, মানে একসাথে আমরা দুই ভাই থাকবো না। তো ভালো কথা। এবারে মিমিষা মানে ভালো স্কুলে যেহেতু মিমিষা পড়ে, তার বন্ধু বান্ধব রয়েছে, তাদের একটা স্বাভাবিক ব্যাপার, এই বন্ধুর জন্মদিনে মিমিষা যাচ্ছে, ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তো ও এসে খুব মানে কান্নাকাটি করে বায়না করে বাচ্চারা যেমন করে, তখন ওই 2-3 মতোই পড়ে ও, তো যে আমারও তোমাদের বার্থডে করতে হবে। তো এবারে বার্থডে করতে হবে, এবার এত করে বাবাকে ধরেছে মাকে ধরেছে যে এরা না বলতে পারে না। তো এলাকার ছোট ছোট বাচ্চাদের আর তাদের মাদের ওই বাড়িতে আর কি ওদের বাড়িতে নেমন্তন্ন করে মিমিষার বার্থডে উপলক্ষে। তা এবার এরা দুজনে আলোচনা করে যে দেখো একটা বাচ্চা, যা ওরা ভুল ভুল করে যা করেছে করেছে, আমরা বরং গিয়ে ওখানে বলি, ওদেরকে বলি, ওদেরও নেমন্তন্ন করি। তো ওরা না গিয়ে ওই ওদেরকে নেমন্তন্ন করে। এবার তার একটু আগে আপনাদের মানে এই ঘটনাটার যেটা আমি বলছি যে বার্থডেতে নেমন্তন্ন করা হলো ওদেরকে, তার কয়েকটা কিছু মাস আগের থেকে আবার একটুখানি শুরু করছি। কিরকম, বসুন্ধরা বা সুরাজ যখন মাঝরাত্রে ওই বাথরুমে যেত মানে ওয়াশরুমে যেত, তখন না সুরাজেরও মনে হয়েছে, আর বসুন্ধরার যখন মনে হয়েছে বসুন্ধরাতে এসে সুরাজকে বলেছে, সুরজ তো মানেনি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বেঁধেছে এই নিয়ে, কিন্তু
আলটিমেটাম সুরজেরও মনে হয়েছে যে রাত্রিবেলা কিন্তু যখন সবাই শুয়ে পড়ে, হ্যাঁ, ঘরের আলো স্বাভাবিকভাবে অফ করে দেওয়া হয়, তখন কিন্তু ওদের ঘরের সামনে দিয়ে যখন সুরজ ওই ওদের ঘরের ওদিকটা দিয়ে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে যেত আর কি, 2-3 বার গেছে, তখন ও লক্ষ্য করেছে যে ঘরের এই যে দরজা, দেখবেন দরজা, অনেক দরজা আছে, দরজার তলা দিয়ে ফাঁক ফাঁক মতো বয় আর কি, মানে একটুখানি গ্যাপ থাকে মেঝে আর দরজার মাঝে, ওখান দিয়ে যেন একটা মোমবাতি বা একটা প্রদীপের মতো একটা আলো বাইরে ঠিকরে এসে পড়ছে, এবং ওখানে একটা কিছু যেন একটা কিছু মন্ত্রপাঠ, একটা দুর্বেদ্য মানে দুর্বোধ্য দুর্বোধ্য কিছু একটা মন্ত্রপাঠ সেটা যেন শোনা যাচ্ছে এরকম কিন্তু। আর ধূপের গন্ধ, এটা কিন্তু ওরা বসুন্ধরা যখন পেয়েছে এসে ওকে বলাতে সুরজকে, ওর স্বামী তো ওকে খুব বকুনি দিয়েছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সুরজও লক্ষ্য করেছে। তো যাই হোক, ওদের সংসার আলাদা, ওদেরকে কিছু ওরা আর বলেনি। কিন্তু বসুন্ধরা কিন্তু হাজবেন্ডকে বলেছে যে দেখো আমার কিন্তু আবার রীতিমতো ভয় লাগছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এ যেহেতু কলকাতায় থেকেছে বসুন্ধরা, এ মানে এই সমস্ত কিছুকে গুরুত্বও দেয় না, আবার ভয়ও পায়, কিন্তু সে তো পুরো প্রত্যন্ত গ্রামের, বিহারের প্রত্যন্ত কোনো গ্রামের মেয়ে, সে কি করছে না করছে এটা ভেবেই ও ভয় পেয়েছে যে আমাদের কোনো ক্ষতি করবে না, তো আমাদের কি ক্ষতি করবে, আমরা কি ওদের সাথে থাকি না ওদের সাথে খাই, কি ব্যাপার আছে, আমাদের কি ক্ষতি হবে। এবারে যাই হোক, জন্মদিন তো, বার্থডে উপলক্ষে তো নেমন্তন্ন হয়েছে, তো এরা আশা করেনি, বসুন্ধরা বা সুরজ আশা করেনি যে এরা আসবে, কিন্তু অবাক হয়ে যায় যে সবাই এক এক করে গেস্টরা আসছে, এবং তাদের মধ্যে কিন্তু অজয়ের বউও এসেছে, অজয় আসেনি, অজয়ের বউও এসছে। তো এসে মিমিষাকে আদর টাদর করে একটা বড় বক্সে, মানে মোটা কার্ডবোর্ডের একটা বড় বক্স দিয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে ওর মধ্যে একটা মানে লম্বা একটা বড় ডল আছে। তো পুতুলটা দিয়ে গেছে, এবার পুতুলটা দিয়ে গেছে, অন্যান্য যারা এসেছিল কেউ রঙের একটা ইয়ে, ওই যে মোম রঙের একটা বাক্স, বা অনেকে অনেক কিছু টুকটাক খেলনা, কেউ ক্যাডবেরি, এই সমস্ত সব পেয়েছে। তো যাই হোক, জন্মদিনের পর তো সবাই মিলে ওই বসে, মানে বাচ্চাটা বসে তো গিফট গুলো নিয়ে নাড়াচাড়া করছে। তো বসুন্ধরা লক্ষ্য করলো অবাক হয়ে যে একটা খুব সুন্দর পুতুল, হ্যাঁ, অপূর্ব সুন্দর একটা পুতুল কিন্তু বিনিতা ওকে দিয়ে গেছে, ওই মিমিষাকে দিয়ে গেছে। তো সুরজ বলল যে দেখো, আমার মনে হচ্ছে না, মনে হয় বরফ গলছে, বুঝতে পারলে, ওয়াইফকে বলেছে আর কি, মানে বসুন্ধরাকে বলেছে, মনে হচ্ছে ওদের বোধহয় রাগ ফাগ, ওদের নিজেদের ভুল ওরা বুঝতে পেরেছে, দেখো এত সুন্দর একটা পুতুল দিয়ে গেছে, হ্যাঁ, সোনালি সুন্দর চুল, সুন্দর একটা ফ্রক পরানো, খুব সুন্দর পুতুলটা দিয়ে গেছে। এরপর থেকে কিন্তু কয়েকটা দিনের মধ্যে লক্ষ্য করা গেল যে মিমিষা এত এত যে খেলনা পেয়েছে, কেউ টেডি বিয়ার দিয়েছে, কেউ কিছু দিয়েছে, সমস্ত একটা সাইডে রেখে এই পুতুলটির প্রতি কিন্তু অসম্ভব ভালোবাসা জন্মায় মিমিষা, অসম্ভব ভালোবাসা জন্মায়। এবারে ওই পুতুলটা নিয়ে সর্বক্ষণে মিমিষা সর্বক্ষণের সঙ্গী। এবার আপনাদেরকে বলছি, যারা আমার ভিউয়ার, দেখবেন এই ডল ডল নিয়ে কিন্তু অনেক ভৌতিক ঘটনা, এগুলো কিন্তু আমরা শুনতে পাই, কিন্তু এই ঘটনাটা তার থেকে একটু স্বতন্ত্র। তা এবারে কি, ওই ডলটা দিয়েছে, এবারে সবটি সময় ওই ডলটাকে নিয়ে খেলে, নাড়াচাড়া করে, পাশে নিয়ে শোয়ায়, বক বক করে, এই সমস্ত করে। তো বসুন্ধরার মা কিন্তু একটা মানে একদিন হঠাৎ করে, যেহেতু বললাম ওনারাও কলকাতায় থাকেন, বসুন্ধরার কাছে আসলো। তা এসে না একটা গলায় একটা রূপোর চেন, এবং তার মধ্যে একটা ঠাকুরের, মা কালীর একটা লকেট দিয়ে বলল যে এটা তুই ওকে পরিয়ে রাখ। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে ওনারা তো বিহারি, মা কালীর ছবি কেন দিয়ে গেলেন? দীর্ঘদিন কলকাতায় থাকার কারণে কি জানি ওরা নাকি মা কালীকে খুব মানে, মাকে মানে।
তো যাই হোক, এবারে ওই চেন আর লকেটটা তো এসে তিনি একদম গলায় পরিয়ে দিলেন, মিমিষাকে পরিয়ে দিলেন। এবারে যেমন দিন কাটছে দিনের মতো, এবারে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে মিমিষা স্কুল যেতে খুব ভালোবাসে। মিমিষার স্কুলে অনেক গুলো বন্ধু আছে, তাদের সাথে ও মানে রোজ একদিন দেখা না হলে বা স্কুলে না পাঠানো হলে খুব ও চেঁচামেচি করে। কিন্তু সেই মিমিষাই ইদানিং কালে দেখা যাচ্ছে যে আর কিন্তু স্কুল যেতে পছন্দ করছে না। ওই সারাক্ষণ ওই ডলটাকে নিয়ে খেলবে, আর সব সময় বলে কি যে এ হচ্ছে আমার দিদি। তো কত সময় বসুন্ধরা লক্ষ্য করেছে হয়তো ঘর থেকে বেরিয়ে রান্না করছে বা রান্নাঘরে গেছে বা কিছু, এসে লক্ষ্য করছে যে ও দিদির সাথে কথা বলছে, বিভিন্ন রকম কথাবার্তা সমস্ত বলছে। এবারে এইভাবে দিন এগোচ্ছে। তো একটা দিন কিন্তু বসুন্ধরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায় কিরকম, সেদিনকে অনেকটা মানে ওদের তো যেহেতু দোকান বাড়িতে বিজনেস, সেহেতু কি হয় খেতে খেতে রাত হয়। তো ওই মিমিষা তখন খুব গরমের সময় মিমিষা ঘরের মধ্যে ছিল, আর বসুন্ধরা বলল কি যে বড় আলোটা নিভিয়ে দেখবেন গরমকালে আমরা সাধারণত নাইট ল্যাম্প জ্বালিয়ে, যেন মনে হয় যে একটু এত চড়া আলোর থেকে একটু হালকা আলো থাকলে পর ইয়ে হবে, মানে আরাম হবে শরীরে। তো বসুন্ধরা রান্নার কাজে চলে যায়, তো বলে যে এই লাইটটা জ্বালা থাক, তুই দিদির সাথে খেল, বলে নিয়ে বসুন্ধরা রান্নাঘরে চলে যায়। এবারে রান্নাঘর থেকে ও যখন আসছে দেখছে খিলখিল খিলখিল করে মিমিষা হাসছে, কিন্তু মিমিষার সাথে আরো কিন্তু আরেকটা হাসির আওয়াজ আসছে। হ্যাঁ, কি ভয়ঙ্কর ভাবুন। এবারে ওই আধো আলো আধো অন্ধকার, কারণ জিরো বাল্ব জ্বলছে, নাইট ল্যাম্প আর কি জ্বলছে, তাতে যখন দরজার সামনে ও দৌড়িয়ে আসে যে আরেকটা হাসির আওয়াজ কার। ও বসুন্ধরা যখন দৌড়ে দরজার সামনে আসে, সে অবাক হয়ে লক্ষ্য করে যে মিমিষা বসে আছে দরজার দিকে মুখ করে, আর মানে দরজার দিকে পেছন করে, কিন্তু ওই সেই ডল পুতুল, সেই জামা কাপড় পরা, কিন্তু সে আর পুতুল নেই, সে একটা বড় মেয়ে। সেই মেয়েটা ওখানে বসে ওরা দুজনে ওরকম ভাবে হাসছে, কিন্তু পেছন থেকে, মানে দরজার দিকে সে পেছন করে রয়েছে, আর মিমিষা মনে করুন এই মিমিষা বসে আছে, তার মুখটা দরজার দিকে, আর দরজার দিকে পেছন করে সেই ডলটা, যে আর কি তার মনে হচ্ছে মেয়ে, একটা বড় মেয়ে সে বসে আছে, পুরো তার মানে পেছন থেকে তাকে দেখে মনে হচ্ছে সেই পুতুলটা কিন্তু যেন জীবন্ত হয়ে একটা বড় মেয়ে, সে অন্তত মিমিষার থেকে 3-4 বছর একটা বড় মেয়ে, সে ওখানটা বসে মিমিষার সাথে ওইভাবে হাসছে। এটা দেখে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং মিমিষা বলে যেই চিৎকার করে, পর মুহূর্তে মানে চোখের পাতা ফেলে যেই তাকায়, দেখে মিমিষা একা বসে বসে হাসছে। এবারে যাই হোক, এই ব্যাপারটা যখন হলো যে মিমিষা বলে ডেকে উঠলো, এবং তার পর মুহূর্তে দেখছে যে কেউ আর ঘরে নেই, তখন তো পুরো বডি থতথর করে ওর কাঁপছে একদম, এবং অজ্ঞানের মতো হয়ে গেছে প্রায়, তো পড়ে গেছে পুরো একদম। তখন তো ছুটে এসছে, কারণ তখন তো দোকান বন্ধ করে সবাই চলে এসছে, রাত হয়ে গেছে। তখন বলছে কি হয়েছে কি হয়েছে, তখন ইয়ে বসুন্ধরা বলে ওর স্বামীকে যে দেখো এরকম এরকম ব্যাপার, আমি যেন এরকম দেখলাম। কিন্তু এখানেই হচ্ছে দেখুন অবাক ব্যাপার, পাশের ঘরেই কিন্তু অজয় আর বিনীতা আছে, তারাও কিন্তু এরকম যে বসুন্ধরা পড়ে গেছে, তার তো একটা আওয়াজ হয়েছে বা একটা অস্বাভাবিক কিছু ব্যাপার, তারা কিন্তু ঘর থেকে কেউ বেরোয়নি। এটা কিন্তু বসুন্ধরাকে খুব মানে তার কাছে খুব অদ্ভুত লাগে ব্যাপারটা। যাই হোক, কিছু বলে না, হাজবেন্ড অশান্তি করবে বলে। কিন্তু সে যখন ইয়েকে সুরাজকে এই কথা বলে, তখন সুরাজ তো হেসে উড়িয়ে দেয়, এবং মিমিষাকে যখন জিজ্ঞাসা করে, বলে হ্যাঁ মা তো ঠিকই দেখেছে, ওই তো দিদি এখানে বসে, দিদি আর আমি হাসছিলাম, দিদি এসে আমার সাথে কথা বলছিল, ছোট বাচ্চা এরম ভাবে বলেছে। আবার দূর, তুমি কি দেখতে কি দেখেছো, এরকম বলে। এরপরে আবার দিন যাচ্ছে দিনের মতো, কিন্তু বসুন্ধরার এবার না একটা অস্বস্তি তৈরি হচ্ছে। মানে কি অস্বস্তি, যে
এত অ্যাটাচমেন্ট কিসের ওই ডলটার সাথে, ওই দিদির সাথে আর কি মিমিশার? স্কুলে যেতে চায় না, হ্যাঁ, একটাই কাজ হচ্ছে ওই পুতুলটাকে কাছে নিয়ে বসে থাকা। হ্যাঁ, আজকে এই জানো তো আজকে আমার মা এই রান্না করেছিল, এই খেলাম, ওই খেলাম, এইরকম বিভিন্ন যা হচ্ছে যা দেখছে ওই ছোট্ট মেয়েটা ওই ডলের সাথে গল্প করে। এরকম করতে করতে একদিন হয়েছে আবার কি, যে রাত্রিবেলা ওরা তিনজনে শুয়ে পড়েছে, তা সেদিন ওয়েদার ভালো ছিল না, হ্যাঁ, কিরকম যেন একটা সকাল থেকেই গুমট গুমট মতো ভাব ছিল। তো মাঝরাত্রে কিন্তু প্রচন্ড ঝড় শুরু হয়েছে এবং তার সঙ্গে খুব সামান্য টিপটাপ বৃষ্টি পড়ছে। তো এই এত জোর ঝড় শুরু হয়েছে আর ওই মাথার দিকে জানলাটা ওই দামাস করে পড়াতে বসুন্ধরার ঘুম ভেঙে যায়, যে বাবা এত জোর ঝড় শুরু হয়েছে আর তার সঙ্গে কিন্তু লোডশেডিং হয়ে গেছে। তো ও ওই মিমিষার জায়গাটা যখন খোঁজে, বাবা মার মাঝে মিমিষা শোয়, দেখে যে মিমিষা কিন্তু ঘরে নেই। এবার ভয় পেয়ে তো সুরজকে ডাকে যে মিমিষাকে তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ মিমিষা কোথায় গেল? এবার যখন ঘরটা থেকে ওরা বেরোচ্ছে ওই অন্ধকারে হাতড়ে মাত্রে যে মিমিষা কোথায় গেল, ঘরে তো মিমিষা নেই। এবারে ওরা ওপর থেকে মিমিষার হাসি, হ্যাঁ, কথা বলার আওয়াজ পাচ্ছে। এবার ওরা ভাবছে যে উপর থেকে আওয়াজ আসছে, উপর মানে হচ্ছে একতলা বাড়ি, তার ছাদ, হ্যাঁ, উপর থেকে আওয়াজ আসছে, মিমিষা ছাদে কি করে চলে গেল এত রাত্রে? হ্যাঁ, ও তো এরম কোনোদিনও করে না। এবার যখন সিঁড়ি বেয়ে দুজনে মিলে ছাদে উঠছে হাতড়ে মাত্রে অন্ধকারে, এইবারে ছাদে গিয়ে দেখছে ছাদের দরজা হাট করে খোলা এবং ছাদের মধ্যে দুটো, একটা একটু বড় আর একটা ছোট, একটা মিমিষা বোঝাই যাচ্ছে আর একটা বড় মেয়ে, সেই পুরো তার অবয়ব, তার মুখাবয়ব সবটুকু কিন্তু সেই ডল। হ্যাঁ, এবার এরা কি করে দেখতে পেয়েছে, এরা বিদ্যুৎ চমকাচ্ছে তো মানে বৃষ্টি নামবে তার আগে, এরা তখন দেখতে পেয়েছে যে ওই দুটো বাচ্চা মানে একটা বাচ্চা আর একটা ডল, এরা দুজনে মিলে ওই যে কিতকিত খেলে এই রকম টাইপের একটা খেলা ছাদের মধ্যে খেলছে। এটা দেখে তো বসুন্ধরা পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সুরাজ তো মিমিষা মিমিষা করে ডাকতে ডাকতে যখন মিমিষার কাছে পৌঁছালো, দেখলো পটাশ করে মিমিষার পাশে কিন্তু ওই পুতুলটা পড়ে রয়েছে। এইভাবে কিন্তু মিমিষাকে কোলে করে তো কোনোভাবে বসুন্ধরাকে পরে নিয়ে গেছে, মিমিষাকে আগে নিয়ে তো নিচে তো সুরজ নামে। আচ্ছা, এই যে ঘটনাটা স্বামী স্ত্রী দুজনে মিলে দেখলো, এবার তো আর এটাকে কোনো রকম ভাবে ভুল, হ্যাঁ, দৃষ্টি বিভ্রম এগুলো তো বলা যায় না। আর ওদিকে কিন্তু রোজ দিনই কিন্তু এরা লক্ষ্য করছে স্বামী স্ত্রী বিনিতার ঘরে কিন্তু ওইভাবে কিন্তু একটা পুজো বা একটা অদ্ভুত কিছু একটা মন্ত্রচারণ এরকম কিন্তু এটা আর কি দিনের পর দিন বাড়ছে। তো যাই হোক ওরা তখন একে ধরে তাকে ধরে একটা এরকম মানে এই ধরনের তান্ত্রিক ফান্ত্রিক এই ধরনের খোঁজটোজ চালায়, কিন্তু সেইভাবে কোনো রকম কোনো খোঁজ পায়নি বা যার যার খোঁজ পেয়েছে তারা এসে ভালো মতো কিছু করতে পারেনি। তখন সুরাজ চলে যায় ওই বিহারে আর কি ছাপড়ায় ওর বাবা মার কাছে, গিয়ে তখন বাবা মার কাছে পুরো ইয়ে বলে, কথাটা বলে। আর মিমিষাকেও ওই ডলটা থেকে কিন্তু দূরে রাখা যাচ্ছে না, ডলটাকে লুকিয়ে ফেললে মিমিষা খায় না, অশান্তি করে, খুব সাংঘাতিক বাড়িতে শুরু করেছে। আর দিন দিন কিন্তু ওই সেই মানে ট্যাপা টোপা মেয়ে যাকে বলে, ছোট্ট গোলগাল মেয়ে, সেই মেয়েটা না মানে খাওয়া দাওয়া সব ঠিক করছে, সবকিছু করছে, কিন্তু মেয়েটা যেন ভেতর থেকে যেন শুকিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে। তখন তো সুরাজ দোকান ফোকান বন্ধ করে তো বাবা মার কাছে চলে যায় এবং বাবা মাকে সবটুকু বলে। এবার ওখান থেকে ওরা একজনকে নিয়ে আসে। এবার যাকে নিয়ে আসে সে কিন্তু ওই বিহারে নাকি ওই ওই জায়গায় ছাপড়া জেলায় আর কি খুব নাম করা, হ্যাঁ, তো সে তার নাম নাকি সব মানুষের মুখে মুখে ফেরে, এত বড় একজন তিনি তান্ত্রিক গোছের কোন একজন মানে সাধক টাধক ধরনের, কিন্তু উনি বিহারি ওই ওই দিককার আর কি। এবার যখন ওনাকে নিয়ে আসা হয় বাড়িতে, তখন বিনীতা মানে আর বেরোয় না, সবসময় দরজা বন্ধ করে থাকে এবং ওনার নামটা শুনেই কিন্তু ওর ভেতরে যেন একটা কি শুরু হয়ে যায়, আরম্ভ হয়ে যায়।
যাই হোক, মিমিষাদের বাড়িতে ঘরে তো নিয়ে আসা হয় ওনাকে। উনি তখন কিছু বলল, ঠিক আছে আমি তো আজকে আসলাম, তো ওনার একটা আশেপাশে কোথাও একটা থাকার ব্যবস্থা করা হয়েছিল। উনি বলল আমি দিন 7 কিন্তু আমার সময় আমাকে দিতে হবে, এবং আমি রোজ দিন এসে এসে এই ঘরটার মধ্যেই কিন্তু কিছু মানে হোম টোম টাইপের কিছু একটা যজ্ঞ টাইপের করবো। তো এরা তো রাজি হয়ে যায়। তো ওনার যেমন যজ্ঞ চলতে থাকে, এবং যেমন যেমন মানে যত দিন এগোতে থাকে বিনিতা সাংঘাতিক ভাবে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে দিতে হয়, এই রকম সে অসুস্থ হয়ে পড়তে থাকে। তো যাই হোক, এবার যেমন যেমন যজ্ঞ এগোতে থাকে, তো যেদিনকে শেষ যজ্ঞের দিন আর কি, সেই দিনকে উনি বলেন কিন্তু ওই যে যজ্ঞ হতো ওই জায়গায় কিন্তু উনি পুতুলটাকে পাশে রাখতেন, রেখে রেখে উনি যজ্ঞ করতেন। তো ওই দিনকে উনি পুতুলটাকে ধরে ওই পুতুলের যে ওপরে সুন্দর জামা পরানো বা স্কার্ট পরানো, এই যে ব্যাপারটা মানে সুন্দর করে সাজানো যে পুতুলটা, সেই পুতুলটাকে পুরো ওইগুলো খুলে ফেলে, এবং পুতুলের পুরো গা দেখা যাচ্ছে চেরা। হ্যাঁ, পুতুলটা তো সুন্দর করে সাজানো বললাম। এবার যখন জামা কাপড়গুলো খুলে ফেলা হলো, তখন দেখা গেল যে পুতুলটার পিঠের দিক থেকে, মানে পুতুলটা বেশ বড় পুতুল, ডল পুতুল যেরকম আমাদের সময় ছিল না, যে শুইয়ে দিলে চোখ বন্ধ হয়ে যাবে, উঠলে আবার চোখ খুলে যাবে, এরকম গোল্ডেন চুলওয়ালা একটা একটা মেয়ে আর কি, মেয়ের একটা অবয়ব দিয়ে পুতুলটা বানানো। তো যাই হোক, সেই পুতুলের পিঠের দিক থেকে এমনভাবে চেরা, এবং বোঝা যাচ্ছে যে খুব নিপুণতার সাথে কাটা হয়েছে, এবং সুন্দর আঠা দিয়ে কিন্তু আবার ওই প্লাস্টিকটাকে জুড়ে দেওয়া হয়েছে। এবার যখন ওই জায়গাটা ওই যিনি আর কি ওই তান্ত্রিক বলুন বা সাধক যাই বলুন না কেন, উনি ওই ব্লেড দিয়ে দিয়ে আস্তে 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 করে কেটে যখন ওটাকে মানে চিড়ে ফেলা হয়, তখন দেখা যায় যে ওর ভেতরে বিভিন্ন কালো কাপড় দিয়ে তৈরি বিভিন্ন পুতুল টুতুল করা, তার মধ্যে আলপিনের মতো সব এই গাঁথা, এবং শুকনো ফুল টুল ওর মধ্যে রয়েছে, কিছু কিছু জিনিস এই রকম সব জিনিস রয়েছে। আর উনি তো বললাম যজ্ঞ করতে বসতেন, যখন বসতেন আর কি, উনি কিন্তু পুতুলটিকে সাথে নিয়ে বসতেন সব সময়। আর ওই সময় মিমিষাকে মানে রাখা যেত না। হ্যাঁ, পুতুল তার হাত থেকে নিয়ে আসার, সে খুব ক্ষেপে যেত আর কি। তো যাই হোক, উনি তো তখন দেখে ওগুলো চমকে ওঠেন, এবং পরবর্তীতে উনি যেটা জানান যে এই পুতুলের মধ্যে দিয়ে একটা আত্মা মানে চালান করা হয়েছে, পুতুলের মধ্যে আর কি আত্মার চালান করা হয়েছে। এবং এই আত্মাটা হচ্ছে কি কোনো একটা ওই তো বললাম মিমিসার থেকে বছর 2-3 বড় একটা মেয়ে, যে কোনোভাবে ওইটুকুনি বাচ্চা, তারা তো সুইসাইড করতে পারে না, কিন্তু অতৃপ্ত আত্মা আর কি, এটা কোনোভাবে হয়েছে আর কি, যাকে কিন্তু চালান করা হয়েছে ওই পুতুলের মধ্যে দিয়ে। উনি এটাও বলেন যে এই যে পুতুল, এর মানে ওই আত্মার উদ্দেশ্য ছিল, তাকে এই কারণেই পাঠানো হয়েছিল যে সে কিন্তু এই আস্তে 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 কিন্তু মিমিষাকে মানে শুকিয়ে ফেলছিল ভেতর থেকে। অমন মানে সেই তো বললাম গোলগাল ট্যাপাটোপো সেই মেয়েটি মানে কঙ্কাল সারে পরিণত হচ্ছিল ধীরে ধীরে। হ্যাঁ, সেভাবে খেতে চাইতো না, স্কুলে যেতে চাইতো না, কারোর সাথে খেলাধুলা করা নেই, সারাক্ষণ ওই দিদিকে নিয়ে সে বসে থাকতে পারলেই সন্তুষ্ট। বলছো এই করে করে কিন্তু ওকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং এটা কিন্তু কেউ চালান করেছিল। এবারে যাই হোক, উনি তো ওনার কাছে তো পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়, এবং বাড়িতে সুরাজ বলুন বসুন্ধরা বলুন এরা তো সবাই ব্যাপারটা জানতে পারে, বুঝতে পারে, এবং কে করেছে সেটাও কিন্তু অনুমান করতে কোনো অসুবিধা তাদের হয় না। তো এবারে কিন্তু কিছু করার নেই, কারণ বিনীতা সাংঘাতিক অসুস্থ, তাকে সে হসপিটালাইজড বললাম তো। তো তান্ত্রিক কিন্তু একটা কথা বলে, তান্ত্রিক বলে
আপনাদের মেয়েকে মারবার জন্য এই আত্মা এতটাই মানে একটা ভয়ঙ্কর আত্মা যে তার কিন্তু এত সময় লাগার কথা নয়। হ্যাঁ, সে কিন্তু কবেই কিন্তু আপনার মেয়ের প্রাণটা কিন্তু নিয়ে চলে যেত। কিন্তু অদ্ভুতভাবে যেটা উনি বলেন যে আমার চোখে যেটা ধরা পড়ে যে আপনার মেয়ের গলাতে একটা মায়ের কিন্তু লকেট ঝুলছে, সেটা যে ধর্মেরই হোক না কেন। হ্যাঁ, এটা তো একটা শুভ শক্তি। ফলে কি হচ্ছে, আত্মা আর পরমাত্মার একটা লড়াই তৈরি হয়ে গেছিল, যে কারণে মিমিষার চরম ক্ষতি হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে। আমার বান্ধবী বলেছে এখন সে সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু প্রাণটি যে নিয়ে এসে চলে যাবে সেটা কিন্তু সে চেয়েও পারছিল না। এবং তান্ত্রিক বলে এবার কিন্তু পাশা উল্টে যাবে। এবার কিন্তু যে এই ক্রিয়াটা করেছে, এই আত্মা যখন একে নিতে পারলো না, এবার কিন্তু তাকে নিয়ে চলে যাবে। ঠিক তাই, মাস 6 মধ্যে শত চেষ্টা করার পরেও কিন্তু অজয় বিনিতাকে কিন্তু বাঁচাতে পারেনি। এবং ভাবুন, এই সময়ে কিন্তু সে দাদার কাছ থেকে প্রচুর টাকা কিন্তু চেয়ে চেয়ে নিয়ে গেছে, আর এরাও কিন্তু দিয়েছে। এরা কিন্তু মুখ ফিরিয়ে থাকেনি। বলে না যে ভগবান সতের সাথে সবসময় থাকেন, তো বিনিতাকে কিন্তু সেই ধুঁকে ধুঁকে মরা বলে, সেইভাবে কিন্তু ধুঁকতে ধুঁকতে বা অসুস্থ হতে হতে বিনিতা কিন্তু মারা যায়। আর যেহেতু ওই লকেটের মাধ্যমেই বা যেভাবেই হোক একটা শুভ শক্তির সাথে ছিল মিমিষাকে কিন্তু মারা সম্ভব হয়নি ওই আত্মার। তো যাই হোক, এই ঘটনাটা এত স্পুকি লাগলো আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, মানুষের হিংসা কত দূর যেতে পারে, যে নিজের যেহেতু সন্তান হয়নি তাই সে চেয়েছিল যা ভাসুরের ঘরও যেন খালি হয়ে যায়। হ্যাঁ, আমাদের মানুষের মধ্যেই তো এই ব্যাপারগুলো বাসা বেঁধে থাকে। তো যাই হোক, এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে মিমিষা, বা এরা সবাই সুস্থ আছে। আর বিনিতা তো পৃথিবীর মায়া কাটিয়ে চলেই গেছে, বাদ দিন। তো যাই হোক, সবাই আপনাদের জানাবেন আপনারা যে কমেন্ট করে যে কেমন লাগলো, কারণ এটুকুই তো বললামই, আমার অক্সিজেন, আমার এগিয়ে যাওয়ার প্রেরণা আপনাদের কমেন্টগুলো। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে বলছি যে যদি ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু প্লিজ শেয়ার করে দেবেন, তাতে পরিবারটা একটু একটু করে প্রত্যেকটা দিন যেমন একটু একটু করে বেড়ে উঠছে সেরমভাবেই বেড়ে উঠবে। আর আপনারা আপনাদের কাছে বা যদি নিজেদের জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা এমন কোনো যদি ঘটনা থাকে, ভৌতিক বা অলৌকিক, যদি মনে হয় প্ল্যাটফর্মে বলবেন, কারণ স্টক তো সীমিত। এই ঘটনাটা তো আচমকাই পেয়ে গেলাম, আরেকটা ঘটনা যদিও আমার হাতে এই মুহূর্তে এসেছে, হ্যাঁ আমি শোনাবো আপনাদের। তো যদি এরকম কোনো ঘটনা থাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমাকে নক করবেন অবশ্যই, কিন্তু যদি কোনো চ্যানেলে বলে ফেলেন সেরকম ঘটনা তো চলবে না। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।